বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসঙ্গীতের সুর, জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে, চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে। যদিও সেই অনাগত, তবু যেন শুনি তার ডাক। জি 24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আমরা পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, সেটা শুরুতে আপনাদের সাথে একটু খুব শেয়ার করতে ইচ্ছা করছে। সেই সময় বৃষ্টি হচ্ছিল, আমার মনে আছে আমি তখন কলেজে পড়ি। নন্দনে আমরা তখন সাংবাদিকতার ছাত্র যারা, তারা পড়াশোনা করতে যেতাম একটা লাইব্রেরিতে। সেই সময় প্রথম দেখেছিলাম ধুতি পাঞ্জাবি ধপধপে সাদা পরিহিত একজনকে। দূর থেকে মনে হয়েছিল, আরে বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য, তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে কেউ সমর্থন থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু তার বাইরে বেরিয়ে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে রাজনীতির আঙিনায় শুধু বাঁধলে হয় না, তার থেকে তার ব্যাপ্তি অনেক বিশাল। সেই মুগ্ধতা কিন্তু এখনও আমার মতন আপনারাও যারা জি 24 ঘন্টা দেখছেন, যারা হয়তো বাম রাজনীতির বিরোধী অথবা বাম রাজনীতিতে অথবা রাজনীতির আশেপাশে নেই, কোথাও গিয়ে একটু হলো মন খারাপ, বলা ভালো একটা বুদ্ধ যুগের অবসান, যেটাকে হয়তো ইতিহাস আলাদাভাবে মনে রাখবে। তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি সংস্কৃতির অন্যতম একটা পীঠস্থান হয়ে উঠেছিলেন তার আমলে। এবং আজকে বাংলা যে বিভিন্ন সংস্কৃতির আনাচ কানাচ তৈরি করতে পেরেছে এবং যেখানে সাংস্কৃতিক চর্চা এখনও জোরদার হয়, তার অনেকটা অবদান এই বুদ্ধদেব ভট্টাচার্যের। আমরা রাজনীতিক বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অনেকবার আলোচনা করেছি, কাটাছেঁড়া হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু আজকে খুব ফিরে দেখতে ইচ্ছা করছে একটু ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে। এই স্মৃতিচারণ যারা আমার সঙ্গে রয়েছেন, আমি জানি প্রত্যেকের খুব মন খারাপ, অনেক মনে পড়া রয়েছে। যারা জি 24 ঘন্টা দেখছেন তাদেরও খারাপ লাগা রয়েছে। আসুন আমরা একটু ভাগ করে নিই খারাপ লাগা, এবং মনে করি সেই বুদ্ধদেব ভট্টাচার্যকে। রয়ে যাবেন তিনি সবসময়ের জন্য আমাদের স্মৃতিতে। আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করি। আমাদের সঙ্গে শ্যামলেন্দু মিত্র রয়েছেন, বিশিষ্ট সাংবাদিক। শিখা মুখোপাধ্যায় রয়েছেন, সাংবাদিকতার সুবাদে খুব কাছ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে আলাপচারিতা দেখা সাক্ষাতের সুযোগ হয়েছে, ফলে অনেক অজানা কথাও কিন্তু আমরা আজকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দিতা সর্বাধিকারী। অনিন্দিতার পরিচয় আমি নতুন করে দেওয়ার কিছু নেই, বিশিষ্ট পরিচালক এবং বুদ্ধদেব বাবুকে যিনি বুদ্ধ কাকু বলে ডাকতেন। আর আমার সঙ্গে রয়েছেন আরেকজন হরেন অধিকারী। আমি শুরুতে হরেনের কাছে যেতে চাইবো এই কারণ শেষ কটা দিনে যিনি সব থেকে কাছ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন, যার উপর বুদ্ধদেব ভট্টাচার্য সব থেকে বেশি নির্ভরশীল হয়ে পেরেছিলেন, তিনি হচ্ছেন এই হরেন বুদ্ধদেব বাবুকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে রোজকার দেখভালের কাজটুকু করতেন। ফলে হরেন, খুব জানতে ইচ্ছা করছে শেষের মুহূর্তটা বুদ্ধদেব ভট্টাচার্যের। নমস্কার। শেষের মুহূর্ত ওনার সম্পর্কে আমি কি বলবো, আমার জানি না সেই যোগ্যতা আছে কি না। সুতরাং যেটুকু ওনাকে কাছ থেকে দেখেছি সেটুকু বলতে পারবো কি জানি না, তবে উনি খুবই ভালো মানুষ। ভালোটা কিভাবে প্রকাশ করব, এটাই কিভাবে করবো আমি এটা বুঝতে পারছি না। সুতরাং মানে নিজের কেউ চলে গেল, হ্যাঁ, এটা নিজের তো অবশ্যই, নিজের মতোই ওনাকে সেইভাবে দেখাশোনা করতাম। কত বছর হরেন দেখাশোনা করেছেন আপনি? গত 4 বছর। 4 বছর। তা 4 বছরে ওনার প্রতি যে একটা শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি সব কিছুই জন্মায় একটা মানুষের মধ্যে। সেই সূত্রেই আমার বলার কিছু নেই, ভেতরে একটা কষ্ট চেপে রাখা। এই মানে বুদ্ধদেব ভট্টাচার্য মানে আমরা যখন বলি, দেখি, কোথাও গিয়ে একটা আমাদের কাছে যারা আমরা সেই অর্থে কাছ থেকে তো দেখার সুযোগ পাইনি, সেই অর্থে আমাদের কাছে তার ব্যক্তিত্বটা একটা বিশাল। যখন আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে একেবারে দেখাশোনা করছেন, সমস্ত কিছু হচ্ছেন, সেই বিষয়টা মাথায় থাকতো নাকি কোথাও গিয়ে একটা অন্যরকম সম্পর্কও তৈরি হয়ে গিয়েছিল? সম্পর্ক তো আগের থেকে ছিলই। প্রথম আমি যখন ওনাকে দেখাশোনা করি, ওনার সাথে সেইভাবে আলোচনা, কথাবার্তা, ওনার বক্তব্য শোনা, আমার বক্তব্য উনি কিছু শুনতে চাইতেন। আচ্ছা, সেই সব আপনার সাথে খুব কথাবার্তা বলতেন। সেই সব কিছু নিয়ে একটা আলাদাই সম্পর্ক ওনার সাথে। আচ্ছা, তারপর সেই সূত্রেও ওনাকে
ছেড়ে যদি আমি বাড়িতেও থাকি, সেও একটা চিন্তাও থাকতো, ওনার প্রতি একটা টানও থাকতো। সুতরাং তবু যেইভাবে পেরেছি ওনার সেবা করা, সেবা করতে পেরেছি, এটা আমার ভাগ্য। আজ দায়িত্ব শেষ হলেন, আজকে দায়িত্ব শেষ। তো সেটাও একটা দুঃখের, দায়িত্বটা শেষ হয়ে গেল, সেটাও একটা দুঃখ। আরেকটু দায়িত্ব থাকলে ভালো হতো, আরও কিছুদিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। নিঃসন্দেহে আমি হরের কাছ থেকে একেবারে শেষ সময়ের বুদ্ধদেব ভট্টাচার্যের সম্বন্ধে শুনবো, তবে আরেকটু কথা শুনি। আমি জানি আজকে অনিন্দাদি আজ যেটা ফেসবুকে পোস্ট করেছেন, অনিন্দাদি প্রচুর শেয়ার, প্রচুর মানুষ স্বপ্ন দেখা বুদ্ধদেব ভট্টাচার্য কতটা বাস্তবায়িত হতে পেরেছে বা কী কারণে হতে পারেনি আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এই যে ড্রিমার, এই যে ভিশন, এইটা তো একটা মস্ত বড় বিষয়, এবং এটা নিয়ে আরও চর্চা হবে। না, এটা তো সময় সাক্ষী যে এই পশ্চিমবঙ্গকে নিয়ে এবং তার ভবিষ্যৎকে নিয়ে শুধু বুদ্ধ কাকু বলবো না, সেই সমসাময়িক তার সাথে নিরুপম সেন ছিলেন, আরও অনেক মানুষ ছিল, কিন্তু কোথাও আমরা বুদ্ধ কাকুকে সেই কাণ্ডারি হিসেবে দেখেছিলাম, সেই স্বপ্ন যেখানে বাংলা ধরুন এই বামফ্রন্ট সরকার আসার পর ভূমি সংস্কার ইত্যাদির ফলে চাষির উন্নতি হয়েছে, গ্রাম বাংলার উন্নতি হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, যেখানে শিক্ষিত ছেলেমেয়েরা তারা বাংলার বাইরে যাবে না, তারা কাজের জন্য এই মাটিতে কাজ পাবে, এই যে একটা করে উনি একটা করে তিল করে একটা ইট দিয়ে গেঁথে একটা স্বপ্ন বানাচ্ছিলেন, সেই স্বপ্নটা কিভাবে নষ্ট হয়েছে সেটা তো আর আমার বলার অপেক্ষা রাখে না। তার কঙ্কালটা এখনও সিঙ্গুরে রাস্তার ধারে পড়ে আছে, তার কঙ্কালটা আমাদের সবার স্মৃতিতে রয়েছে। আমি সেটাই লিখেছিলাম যে স্বপ্নটা তো বছর দশেকের একটু বেশি আগেই শেষ হয়ে গেছে, আজকে স্বপ্ন দেখার মানুষটাও চলে গেল। তো সত্যিই তো মানে কোথায় আমার পশ্চিমবঙ্গে কোথায় ইনভেস্টমেন্ট, কোথায় কারখানা, কোথায় মানে কিসের দিকে তাকিয়ে আগামী প্রজন্ম আছে? একটা মানুষ একেবারে নিজের সময়ের থেকে অনেক আগে এগিয়ে ভেবেছিলেন, নিঃসন্দেহে সেই স্বপ্নটা আমরা সবাই সাথে থাকতে পারিনি। ঠিক, we could not give power to the dream. ঠিক, আমরা আরও আলোচনা যাব। আমি একটু শুরুতে শ্যামলেন্দু বাবুর কাছে যাব। সাংবাদিক হিসেবে আপনি বুদ্ধবাবুকে যেরকমটা দেখেছেন এই মহাকরণের অলিন্দে, এইটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করে নেন। দেখুন, বুদ্ধবাবু যখন 2000 সালে 6 মাসের জন্য ইন্টারিম চিফ মিনিস্টার হলেন, তখন পার্টি জ্যোতিবাবুকে সরিয়ে করলেন। কারণ পার্টির কাছে খবর ছিল, সমীক্ষা রিপোর্ট, যে জ্যোতিবাবুকে মুখ্যমন্ত্রী হিসেবে রেখে যদি ভোটে আমরা যাই তাহলে 2001-এ মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে যাবে। সেই জন্যই জ্যোতিবাবুকে সরিয়ে বুদ্ধবাবুকে ইন্টারিম চিফ মিনিস্টার করা হলো, এবং 2001-এ বুদ্ধবাবুর নেতৃত্বে ভোট হলো, এবং মমতা ব্যানার্জি বলেছিলেন এবার নয় নেবার, এবং কিন্তু দেখা গেল যে বুদ্ধবাবুই মুখ্যমন্ত্রী হলেন। এবার 2006-এর যে ইলেকশনটা হলো, যেখানে 235 আসন নিয়ে বুদ্ধবাবু সরকার গঠন করলেন, সেটার পরে কী ডিব্যাকল হয়েছে সেটা পরে বলছি। কিন্তু অনিল বিশ্বাস, যার জন্যেই মূলত বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন, তিনি ইলেকশনের পরে রেজাল্ট বেরোনোর আগে তার একটা প্রয়াণ হলো। তার ফলে বুদ্ধদেব ভট্টাচার্যকে অনিল বিশ্বাস ক্যাবিনেটের তালিকা তৈরি করে দেওয়া সত্ত্বেও বুদ্ধবাবু সেই তালিকা ধরে মন্ত্রিসভা করতে পারেননি, এবং পার্টিতে এত গোলমাল এবং নানা জায়গা থেকে চাপ, যে সেই জন্যে তার মন্ত্রিসভা তৈরি করতে এবং বিমান বসু সেটা সামলাতে পারেন। আমি নিজে ব্যক্তিগতভাবে বিধান রায়কে দেখিনি। বিধান রায়কে বলা হয় বাংলার উপকার। বিধান রায় অনেকটাই খুবই শক্ত মানুষ ছিলেন, তিনি একজন বড় ডাক্তার ছিলেন, তিনি ঠিক রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু তিনি উন্নয়নের একটা কাণ্ডারি ছিলেন, এবং পশ্চিমবঙ্গে যা উন্নয়ন হয়েছে অতীতে
তারপরেও হয়েছে, তার একটা সিংহভাগ বিধান রায় করছে, যার জন্যে বিধান রায়কে রূপকার বলা হয়। এবার নবরূপকার কে হবে? তারপরে প্রফুল্ল সেন, সিদ্ধার্থ রায় কেউই হতে পারেননি, কিন্তু দুজনেরই সততা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন যে বাংলার নবরূপকার হতে, তিনি মুখে বলেননি, এটা আমাদের ইনফারেন্স, যে বাংলার একটা নবরূপকার যদি তিনি হতে পারেন, তার জন্যে তিনি কৃষির পাশাপাশি শিল্পকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। এবং এর আগে যে বললেন অনিন্দিতা, যে কোটি কোটি ছেলে মেয়ে বেকার, তাদের কর্মসংস্থান, চাকরি, ব্যবসা, কিন্তু সেটা যে কোনো কারণেই হোক, কিছু ভুলভ্রান্তি, কিছু তাড়াহুড়ো, পার্টি থেকে সেইভাবে সমর্থন পাওয়াটা বুদ্ধবাবুর পক্ষে সম্ভব হয়নি। তার জন্যে সিঙ্গুরের যে জমি নির্বাচন, সিঙ্গুরের জমি নির্বাচনের ব্যাপারে বিরোধী দলের সঙ্গে আরও আলাপ আলোচনা করা উচিত ছিল বলে আমি মনে করি। সিঙ্গুরের কাজটা শেষ না করে নন্দীগ্রাম ফন্ট ওপেন করাটা খুবই খারাপ। এবং ঠিক এই সময়ে আরও ঘটনা ঘটলো, আস্তে আস্তে সেন্ট্রালের সাথে পলিট ব্যুরোর মানে কেন্দ্রীয় যে ইউপিএর সাথে রিলেশনশিপ খারাপ হলো। এবং 2006 সালে বুদ্ধবাবু 235 আসন নিয়ে ক্ষমতায় আসার পর 2007 থেকে ওনার, দেখুন কতকগুলো জিনিস নিয়ে যেহেতু এটা আলোচনা হচ্ছে, আলোচনাতে বলা উচিত, মানুষের খারাপ সময় আর ভালো সময় এটা কিন্তু মানতেই হবে, আপনি মানুন আর না মানুন, এটা কিন্তু মানতে হবে। 2006 পর্যন্ত ওনার ভালো সময়, 7 থেকে ওনার খারাপ সময়, এটা কিন্তু আমি 2000 সালে 2001 জানুয়ারি মাসে এটা বার করেছিলাম। কী করে বার করেছিলাম সেটা নিয়ে আমি বলছি না, এটা অঙ্ক আছে। আচ্ছা, তাতে দেখা যাচ্ছে 2006-এও উনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, 7 থেকে ওনার খারাপ সময়, এবং 2008-এর পঞ্চায়েত নির্বাচনে 50% পঞ্চায়েতে লেফটরা হেরে গেল। 2009-এর লোকসভাতে আরও ডিবাক গেল। 2009-এ লেফট ফ্রন্টে প্রশ্ন উঠেছিল যে 2009-এর পরে বিধানসভা ভোট করে নেওয়া যায় কিনা। একদমই, আমি এই জায়গাগুলো আসবো শ্যামানন্দবাবু। আমি আমার সময় খুব অল্প, আমি একটু শিখাদির কাছে যাব। এই যে বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে কাছ থেকে দেখা, আমরা অনেক মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখেছি, আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে অন্যদের থেকে আলাদা করবেন ঠিক কোন জায়গাটায়? এখন কয়েকভাবে ওকে আলাদা মনে হয়েছে। এক হলো যে বুদ্ধদা কোনো পার্সোনাল অ্যাম্বিশন ছিল, কোন রকম পার্সোনাল অ্যাম্বিশন ছিল না ওনার। একটা দেশের প্রতি, পশ্চিমবাংলার প্রতি তার একটা দায়িত্ববোধ ছিল, তার রাজনীতির প্রতি একটা দায়িত্ববোধ ছিল, এবং তার জন্য উনি অনেক কিছুই ভাবতেন এবং করেওছেন। তার উদাহরণটা না হয় পরেই দিলাম, কিন্তু সেখানে কিন্তু প্রাধান্য পেয়েছে পশ্চিমবাংলা, প্রাধান্য পেয়েছে দেশ। দ্বিতীয় কথা হলো যে বুদ্ধদা খুব স্বতন্ত্রভাবে ডিসিশন নিতেন। যেমন আমি বলছি যে 1993-তে উনি যখন সরকার থেকে বেরিয়ে এলেন, এটা একেবারে স্বতন্ত্র একটা ডিসিশন। সেটা ভুল কি ঠিক সেটা পরে কথা আলোচনার সময় থাকলে আলোচনা করা যাবে, কিন্তু সেটা একটা ডিসিশন। বুদ্ধদা যখন ডিসাইড করলেন যে, এবং আমি সেটা তার বইয়েতে স্পষ্ট লিখেছেন, পরবর্তীকালে আমার সঙ্গে আলোচনাও হয়েছে এটা নিয়ে, উনি যখন ঠিক করলেন যে না, পশ্চিমবাংলার যখন আমি দায়িত্বে আছি, পশ্চিমবাংলার ভবিষ্যৎ আমাকে নতুন ভাবে ভাবতে হবে, তখন তিনি এমন ভাবে সেটাকে পরিকল্পনা করলেন যে হ্যাঁ, আমাকে ইন্ডাস্ট্রি করতে হবে, তার জন্য ফিনান্স ক্যাপিটাল এবং ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল সবার সঙ্গে আমার কাজ করতে হবে, এবং কাজ করতে গেলে আমাকে পুরোদমে কাজ করতে হবে। তার কারণ আমার রাজ্যের একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটাকে আমাকে ফুলফিল করতে হবে, তার পোটেনশিয়াল আমাকে ফুলফিল করতে হবে। ফলে বুদ্ধদার এই যে কতগুলো খুব
স্বতন্ত্র ডিসিশন। উনি জানতেন যে পার্টির মধ্যে এটা নিয়ে ক্রিটিসিজম হচ্ছে, জানতেন যে বিরোধিতা হচ্ছে, জানতেন যে তার বিরুদ্ধে লোকজন অনেকভাবে চেষ্টা করছেন, কিন্তু তাতে উনি সরে যাননি, নড়ে যাননি, কিছুই না। যখন ডিসাইড করলেন তখন তিনি ডিসাইড করলেন। একদম একদমই। আমার মনে হয় এটাই তার। আমি এটাও বলবো যে আমি দেখছিলাম যে ফিরে দেখা তিনি বললেন যে আমার দায়িত্ব মানুষের কাজ করা। তাতে বলছেন যে আমার নিজের কি বলবো থাকা, খাওয়া, পড়া ইত্যাদি আমার কোনোরকম পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। আমি পাম অ্যাভিনিউতে থাকবো, আমার সাধারণ লাইফস্টাইল, আমি এটাই করব। তাতে সিকিউরিটির লোকজন, সরকারের লোকজন, পার্টির লোকজন খুব আপত্তি করেছিল। তাতে বুদ্ধতার কোনো ভ্রুক্ষেপ নেই, বললেন আমার এইটাই সুবিধা, আমি এখানেই থাকবো। আচ্ছা, একদমই। আমি এই জায়গা থেকে একটু হরেনের কাছে আসবো। শেষ সময় তো আমরা দেখেছি বুদ্ধবাবু ওই বাড়ি থেকে একদমই বেরোতে চাননি। শেষ কটা বছর ওই বাড়িতে প্রচুর লোক তো শেষ সময় প্রচুর এসেছেন। আর শেষ সময় কিভাবে কাটতো বুদ্ধদেব ভট্টাচার্যের? কারণ শেষের দিকে তো উনি তো চোখের সমস্যাতেও ভুগছিলেন। চোখের সমস্যা, পায়ের সমস্যা, তা উনি সেইভাবে তো হাঁটাচলা করতেন না। আমরা ওয়াকার ধরে ওনাকে হাঁটাতাম, ওই ঘরের ভেতরেই যায়। তো বাইরে উনি একদমই আসতে চাননি। উনি আগাগোড়াই লোকসমুখে সেরকম এর মধ্যে থাকতেন না। তার সাথে দেখা করতে যাওয়ারই ভিড়টা বেশি ছিল। হ্যাঁ, ভিড়টা ছিল, যেহেতু সবাই পাড়ায় যে যারা আছেন তারাই ওনাকে দেখতে আসতে পারতেন উনি যদি বেরোতেন। ভিড়ভাড়টা হয়ে যেত। সেই কারণে সেই সূত্রে উনি বাইরে যেতেন না। সেই কারণে আমরা ভেতরেই ওনাকে ওয়ার্কার ধরে হাঁটাচলা করাতাম। তবে লাস্ট মুহূর্তে উনি হাঁটাচলাটাও সেইভাবে পারতেন না, বন্ধ করে দিয়েছিলেন। এমনি বসতেন, খাওয়ার সময় বসানো হতো, চা খেতেন, খাবার খেতেন, সেই সব কিছু করতে বসতেন। আর রবীন্দ্রসঙ্গীত শুনতেন? রবীন্দ্রসঙ্গীত অবশ্যই শুনতেন আগাগোড়ায়। উনি রবীন্দ্রসঙ্গীতের তো বাইরে কিছুই জানতেন না, কিছু শুনতে চাইতেন না। রবীন্দ্রসঙ্গীত আর খবর আগে তবুও শুনতেন, ইদানিং খবরও সেইভাবে শুনতেন না। আচ্ছা, শেষ পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতটা ওনার বাধা ধরা ছিল। এই অনিন্দাদি, আমার ওকে ভীষণ মনে পড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। না, আরো একটা জিনিস ওকে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, কি সিনেমা দেখতেন না? সেটা এত সিনেমা ভালোবাসতেন যে মানুষটা। শিখাদি যে সময়টার কথা বললেন তার কয়েক বছর পরে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। ইনফ্যাক্ট এই যে স্বপ্নের কথা বললাম না, দেখুন এটা নয় যে ওনার পার্সোনালি উনি সিনেমা দেখতে ভালোবাসতেন। আমরা সবাই জানি উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন রোজ সন্ধ্যাবেলা সব কাজ সেরে নন্দনে গিয়ে একটা সিনেমা রোজ দেখতেন। হ্যাঁ, আমি যেটা শুরুতেই বললাম, নন্দনেই প্রথম আমি দেখেছিলাম। একদম। আমি তখন ফিল্ম স্টুডেন্ট ছিলাম, বা এনএসডি বা এফটিআই, আমরা ওই পাঁচিলে বসে আড্ডা মারতাম। এবার কাকু বেরিয়ে আসতেন, বেরিয়ে আসার সময় ওই সিনেমা দেখে বেরোতেন, সিনেমা নিয়ে কথা বলতেন। তো এতে কিন্তু ওনার নিজের যে উনি সিনেমা ভালোবাসেন এখানে থেমে যাননি। জানি না কত পশ্চিমবঙ্গের মানুষের সবার কত মনে আছে 1994 সালে যে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইফি বলি যেটা, সেটা সেই সময় বিভিন্ন শহরে ঘুরে ঘুরে হতো। তো ইফিটা 94-এ আমাদের কলকাতা শহরে হয়। এবং কি হয় যে অবভিয়াসলি ওটা একটা অনেক টাকা খরচা করে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি, নন্দন, রবীন্দ্র সদন, পুরো প্রাঙ্গণটা জুড়ে, বিভিন্ন সিনেমা হল জুড়ে। উনি কি করলেন, ঠিক তার পরের বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালটা শুরু করলেন। কেন? ইনফ্রাস্ট্রাকচারটা অলরেডি তৈরি হয়ে গেছে। দেখুন, এই যে স্বপ্নটাকে বাস্তবায়িত করা বারবার, সিনেমাটা ওনার প্রিয়, ওনার কিন্তু ওটা ব্যক্তিগত, যেটা শিক্ষাদি বললো, ওনার ব্যক্তিগত ভালোবাসার মধ্যে সীমিত থাকেনি। এবং কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল উনি নিজে ইন্টারেস্ট নিতেন যে ছবিগুলো আসবে, যে ফিল্ম মেকাররা আসবে। ইনফ্যাক্ট আমার মুখ্যমন্ত্রী হিসেবে উনি আমার বাবার সমবয়সী, এবং রাজনৈতিকভাবেও আমার বাবা ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে বাবা মা যুক্ত ছিলেন। সেই সূত্রে হয়তো ছোটোবেলা থেকে এনাদের দেখেছি, কিন্তু অনিন্দিতা হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে খুব একটা ওনার সঙ্গে ওইভাবে ইন্টারাকশন হয়নি। একবারই আমি খুব রেগে মেগে একটা চিঠি লিখেছিলাম ওনাকে, হ্যাঁ, একদম টু দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল বলে, যে আমি অ্যাকচুয়ালি সেই সময় প্রচুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাই, আমার ছবি যায়, আমি জুরি হিসেবে যাই, ফলে আমার প্রচুর ফিল্ম মেকার এবং জানুসি এরা আমার টিচারও ছিলেন, কাজও করেছি। তো আমি বলি যে
আমি তো কোনো ফিল্ম অ্যাক্ট্রেস নই যে আমার মুখ দেখানোর কোনো দরকার আছে। তো আমার মানে ওয়াই এম আই নট গেটিং টু ওয়ার্ক, মানে খুব কড়া একটা চিঠি লিখি। সেই বছরই মার্থা মেজোরেস, বিখ্যাত হাঙ্গেরিয়ান ফিল্ম মেকার, তার পুরো দায়িত্বটা আমাকে দেয়া, কারণ তিনি বয়স্ক মহিলা, তাকে শহর দেখানো, তার সাথে মানে সবসময় থাকা, মানে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস অফ মাই লাইফ। এবং অদ্ভুত, এটা আমি শেয়ার করতে চাই এই জন্যে, যেটা আমার বোধহয় কাকুকে খুব কাছ থেকে এতক্ষণ পাওয়া। 2009 সালে আমি মিউনিক ফিল্ম ফেস্টিভ্যালে অতিথি হিসেবে যাই, ফিরে আসি। আমি যখনই কোথাও যেতাম কোনো ফেস্টিভ্যালে, কাকুর জন্য খুব অন্যায় করেছি, কারণ সিএপুটি পেশেন্ট ছিলেন, আমার বাবার জন্য আর কাকুর জন্য সিগারেট আনতাম বিভিন্ন দেশের, মানে ইজিপ্টে গেলে ইজিপ্টে সিগারেট খেতেন, হ্যাঁ ভীষণ ভালোবাসতেন। তো খুব বেশি তো চাওয়া ছিল না মানুষটার, সিগারেট আর বই আর সিনেমা। আর বই এনেছিলাম, ডাকাউ কনসেন্ট্রেশন ক্যাম্পে গিয়েছিলাম, ওখানকার একটা বই। এবার আলিমুদ্দিন স্ট্রিটে পার্টি অফিসে বসে গল্প করছি, 2.5 ঘন্টা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ল্যাটিন আমেরিকান ফিল্ম মেকার্স আর ল্যাটিন আমেরিকান অথর, তার মধ্যে দুজনই আমাদের প্রিয়, দুজনেরই খুব প্রিয় ছিল হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজ, নোবেল পুরস্কার পাওয়া, আরেকজন নোবেল পুরস্কার পাওয়া হোজে সারামেগো, এই নিয়ে 2.5 ঘন্টা। আমার মনে আছে 2.5 ঘন্টা নাগাদ বিমান কাকু উকি মেরে বললো, তোমরা এখনো কথা বলছো, বলে চলে গেল। তিনি মুখ্যমন্ত্রী নন, মানে তো সেই মুহূর্তে সেই 2.5 ঘন্টা তিনি কোনো বিখ্যাত মানে ওই সব ভুলে গিয়ে সিনেমা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক আর সাহিত্য, এখানেই কোথাও গিয়ে হয়তো উনি আলাদা হয়ে যান অন্যদের থেকে। আমার মাঝে মাঝে মনে হয়, অনেকে বলে যে এই ওনার রাজনীতিতে যাওয়া উচিত না, এত সংবেদনশীল, এত একটা মানুষ। আমার মনে হয় এরকম মানুষেরই তো রাজনীতিতে আসা উচিত। সে তো একসময় উনি ক্রিকেটও খেলতে চেয়েছিলেন, একদম সংস্কৃতি, সাহিত্য সবকিছুতে মানুষের, শুধু মানুষের ভালো কাজের মধ্যে। একদমই। আমি এই জায়গা থেকে আমার একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমি শ্যামানন্দদা এবং শিখাদির কাছে যে বিষয়টা নিয়ে আসবো তা হলো জ্যোতি বসু একরকম, মমতা বন্দ্যোপাধ্যায় একরকম, বুদ্ধদেব ভট্টাচার্য একরকম। সাংবাদিকদের সঙ্গে যখন একজন মুখ্যমন্ত্রী ডিল করছেন বা কথাবার্তা বলছেন, তাদের এক এক রকম এক একটা ঘরানা রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য কী রকম ছিলেন সেটা জানবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। শ্যামলন্দা, যেরকম শুরুতে যে প্রশ্নটা আমরা বিরতির আগে আপনার কাছে রেখেছিলাম, যখন মুখ্যমন্ত্রী যখন অফ এয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তার ব্যক্তিত্বের অনেক রকম সামনে চলে আসে। সেই মানে মুখ্যমন্ত্রী এবং মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে আপনার দেখা কি রকম? বুদ্ধদেব ভট্টাচার্য আপাদমস্তক একজন সৎ মানুষ। তিনি কখনো মিথ্যে কথা বলেননি। হ্যাঁ, রাজনীতি তার একটা ছিল, রাজনীতি থাকবেই, বামপন্থী রাজনীতি, এবং কিন্তু তিনি কখনো, তাকে আমি বহু ব্যাপারে বহু খবরে জিজ্ঞাসা করেছি, তিনি কিন্তু বিভ্রান্ত করেননি বা মিথ্যা কথা বা অসত্য বলেন। যেমন একটা ঘটনা বলছি, এই যে ইংরেজি ফিরে আসা প্রাথমিকে, এটা ডিসিশন হয়, সেই খবরটা আমার কাছে আসে। আমি রাইটার্স বিল্ডিংয়ে বুদ্ধদেববাবুকে জিজ্ঞেস করলাম, তাহলে ফাইনালি আপনারা ডিসিশান নিলেন যে প্রাথমিকে ইংরেজি ফিরিয়ে আছে। উনি সরাসরি উত্তর না দিয়ে আমাকে বললেন যে আপনার তো সোর্স দারুণ, লিখে দিন। তো এই যে জিনিসটা মানুষটার ভেতরে একটা, আমি আরেকটা ছোট ঘটনা বলছি। রাইটার্স বিল্ডিং সহ সমস্ত সরকারি অফিস, কেন্দ্রীয় সরকারের আইনে সেটা নো স্মোকিং জোন করা হলো যখন, তারপর একদিন আমাকে চিফ মিনিস্টার সেক্রেটারিয়েটের একজন অফিসার বললেন যে গোটা রাইটার্স বিল্ডিং স্মোকিং জোন বলে পিডাব্লিউডি পোস্টার লাগিয়ে দিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার ঘরে বসে সিগারেট খান, উনি চেন স্মোকার। আমি বললাম যে তাই? তো শুনুন, এবার আমি ওনাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, তখন উনি হাসতে হাসতে বললেন, আপনি কি আমাকে সিগারেট ছাড়াতে চান? আমি তা চাই না, কিন্তু আপনি যে সরকারের প্রধান, যে সরকারের নির্দেশ, আদেশ এবং নোটিফিকেশান যে রাইটার্স বিল্ডিং একটা সরকারি জোন এবং এখানটা নো স্মোকিং, তো সেখানে আপনি আপনার ঘরে বসে, আপনার ঘরটাও তো সেই আওতার মধ্যে পড়ে,
বলে আমি পারছি না জানেন তো। তো আমি খবরটা লিখলাম, লেখার পর এবারে এটা নিয়ে হইচই হলো। তারপর উনি আমাকে ডাকলেন, ডেকে আবার আরও কিছু খবর নিয়ে ডিসকাশন হলো যে উনি ছাড়তে পারছেন না। তখন আরও আলোচনা হলো যে কী করে স্মোক ছাড়া যায়, তার মেডিসিন কী আছে, এইসব নিয়ে আলোচনা হলো, সেসব হলো। এরপর উনি আমাকে আবার ডাকলেন একদিন, ডেকে বলে শৈলেশ মুখার্জি ওনার প্রাইভেট সেক্রেটারি বলে, আপনি তো মশাই মুখ্যমন্ত্রীকে করে দিচ্ছেন। তো তখন ওনার কাছে গেলাম, ঘরে গেলে কফির অর্ডার দিল, কফি এলো। আমাকে বলছেন, এই মানুষটাকে এই জন্যই ভালো লাগতো, আমি বলছি আরও যে আচ্ছা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা জিতেছিল? আমি বললাম যে এইটা আপনাকে জিজ্ঞেস করছেন কেন? না বলুন না। বলছে, আমি বললাম যে মিত্র শক্তি। বলে সেটা তো আলাদা, আপনি জানেন যারা জিতেছিল তারা স্মোকার। কে কে স্মোকার, চার্চিল এবং তমুক সব নাম বলে দিলেন। আমি বললাম তারা নামগুলো টুকে নিই। পরের দিন আমি লিখলাম এবং বড় করে, এবং আমাদের এডিটার অভিক সরকার এটাকে বলেন অ্যাঙ্কারে দাও, যে সিগারেট না ছাড়ার জন্য উনি বিশ্বযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। পরের দিন আমাকে বললেন যে আপনি অসাধারণ লিখেছেন। এই যে বুদ্ধদেব ভট্টাচার্য, তার বিরুদ্ধেও লিখেছি, কোনোদিন মানে কোনো বিরোধা বেল্ট কোনোদিন কথা বলেন, ঠিক, একদমই একদমই, এবং নানা বিষয়ে মানে এরকম কথাও বলেছি, বুদ্ধবাবু আপনি এই ইস্যুতে আপনি কি পদত্যাগ করবেন? তো বললো পদত্যাগ করলে কি সব মিটে যাবে? এইরকম অনেক বিষয় নিয়ে বুদ্ধদেব, আমি উনি রাজনৈতিক নেতা, আমি সাংবাদিক। আমি এই প্রসঙ্গেই আমি শিখাদির কাছেও আসবো, কিন্তু একটা বিরতির সময় হয়ে গিয়েছে, এবং এই সিগারেট নিয়ে ইন্টারেস্টিং গল্প আমি অনিন্দিতাদের কাছ থেকেও শুনছিলাম। কিন্তু এটা জানি না, কিন্তু ধূমপান কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এবং বুদ্ধবাবুর সিওপিডি ছিল, তারপরেও খাওয়া এটা একদমই ঠিক নয়, এবং ছাড়াতে গিয়েও নানা রকম কথা শুনতে হয়েছে, যুক্তি শুনতে হয়েছে। আমি আসবো, শিশির অধিকারী বক্তব্য শোনাবো, আমি শিখাদির কাছেও আসবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, প্লিজ সঙ্গে থাকুন। শিশির অধিকারীর বক্তব্য এসেছে, কি বলছেন তিনি একবার শুরুতে শোনাই আপনাদের। খাস প্রতিকার অনেক ঘটনা ঘটেছে, জেলাভাগ, নন্দীগ্রাম, সিঙ্গুর, এসব নিয়ে অনেক ঘাস প্রতিকার তর্ক বিতর্ক হয়েছে বিধানসভায়, কিন্তু সম্পর্কটা কখনো নষ্ট হয়নি। আর সিগারেট শেষ হয়ে গেলে উনি ইশারা করতেন, একটা ইশারা বিশ্বাস। আমার জায়গায় বসতাম দুজনে, আমার চোখ মারাহারি পড়তো, বুঝলেন? মাঝে মাঝে রাগটা খুব হতো, কিন্তু বুঝতে পারছেন যে সিগারেট নেই ওর কাছে। হ্যাঁ, সিগারেট শেষ হলে ওর একটা ইঙ্গিত ছিল, সেই ইঙ্গিতটা আমি বুঝতে পারতাম। আর একটু রাগটা করে আবার কাছে চলে যেতাম, দুজনের দরজার সাইডে দাঁড়িয়ে ওই সিগারেটটা ধরিয়ে খেতাম। ব্যক্তি হিসাবে তো ডেফিনেটলি মানুষ অনেক সংস্কৃতি সম্পন্ন ব্যক্তিত্ব উনি, এই সম্পর্কে সন্দেহের কোনো কারণ নেই। I have lost my best cigarette friend. আর এই যে ইঙ্গিতের কথা বলা হচ্ছে শিশির অধিকারীর তরফে, হরেন আরও ভালো বলতে পারবেন যে এই অসুস্থতা, সিওপিডি, কোভিড হয়েছিল, বাইপ্যাপ দিতে হয়েছিল, আমরা খবর পেয়েছি, তারপরেও হরেন সিগারেট কিন্তু চাইতেন, তাই তো? সিগারেট উনি মাঝে মধ্যেই চাইতেন, খাবার পরে, ডিনারের পরে, লাঞ্চের পরে, মানে এখনো হ্যাঁ এখনও চাইতেন। আচ্ছা, তো ওনাকে একটু ভয় দেখানো হতো ওনার অসুস্থতা নিয়ে, যে আপনাকে ডাক্তার বারণ করেছেন যে এগুলো খাওয়া একদম বারণ। 4 বছর হয়ে গেল, এই 4 বছর না কত বছর আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, বারণ করা হয়েছিল, অনেক আগের থেকেই বারণ করা হয়েছিল, অনেক আগের থেকে উনি ছেড়ে দিয়েছেন বলতে ওনাকে না খাইয়ে রাখার মতো, ডাক্তার যেহেতু বারণ করেছে, তা ওনাকে বলা হতো যে সিগারেট খেতে বারণ করেছেন ডাক্তার, সেই কারণে ওনাকে দেওয়া হতো না। তাও উনি চেয়েছেন, ইশারায় আবার বলতেন যে সিগারেট। তো এটা নিয়ে তো একটা মানে যুক্তি একটা অদ্ভুত শুনছিলাম অনিন্দিতাদি। এটা নিয়ে আমি যে কি বিপদে পড়েছিলাম, 2010 সালে আমার বাবার অ্যাঞ্জিওগ্রাফি হয়। তো আমার বাবা আমার কথা শুনছে না, এরকমই, কারণ এই সব মানুষগুলো যখন লড়াই করেছে না, সেই সময় ওনাদের বোধহয় ওইটাই মানে ছিল, সিগারেট মানে, আর বিশেষ করে চারমিনার ফিল্টার ছাড়া সেই সিগারেট, ফেলুদাও খেতেন, তো আর ভাঁড়ে চা, আর
কমিউনিস্ট পার্টি, এটাই ছিল সব। তো আমি বলি গিয়ে পার্টি অফিসে যে একটু তোমরা বিমান কাউকে ওদের বলি যে একটু বাবাকে বলো না, বাবা আমার কথা তো শুনছে না, হয়তো পার্টির কথা শুনবে। তো বলে খবরদার বুদ্ধকে বলবি, কারণ বুদ্ধ বলে যে সিগারেট ছেড়ে দেবে সে পার্টিকেও ছেড়ে দেবে কোনোদিন। আমি বললাম প্লিজ না বলো না, এটা শুনলে তো আমার বাবা আর কিছুতেই ছাড়াতে পারবো না। না মানে একটা মানে মানুষের কিছুই না চাওয়া। আরেকটা জিনিস আমি বলতে চাই আজকে, কারণ এইটা বলার সুযোগ হয় না, এটা হচ্ছে যে বুদ্ধ কাকুকে অনেক সময় বলা হয়েছে যে খুব ইগো ইত্যাদি, হ্যাঁ না তা না, একদম না। আমার অভিজ্ঞতা 2007 সাল নন্দীগ্রাম, সবাই জানেন নন্দীগ্রামে যখন নভেম্বরে যখন পুলিশ এবং প্রশাসন এবং 11 মাস ধরে যারা সিপিআইএম এর সমর্থক, যারা প্রচুর পরিবার ঘর ছাড়া ছিল খেজুরিতে, তারা যখন ফেরে তখন তো একটা অন্তর্ঘাত অনেক গন্ডগোল হয়। তার প্রতিবাদে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচুর লোক মিছিল করেন, হ্যাঁ, এবং 10ই নভেম্বর যেদিন ফিল্ম ফেস্টিভ্যালের ইনগ্রেশন, সেই সময় তারপরে একটা হাইটি ছিল। এবং এখন অনেকেই তাদের মধ্যে রাজনীতিতে আছেন, যেমন জুন ছিল, আরও অনেকে। জুনেরটা আমার মনে আছে বিকজ আমরা তখন খুব কাছের বন্ধু। উনি না ওই নন্দনের পেছনে যেখানে হাইটিটা, খুব সাধারণ একজন মানে মানুষের মতো আমাদের সাথে বসে বলেন, মানে ওনার দুঃখের কথা যে উনি যে সমস্ত বুদ্ধিজীবীরা ওনাকে আক্রমণ করছেন বা ওনাকে অনেক কিছু লেডি ম্যাকবেথ ইত্যাদি ওনার ধুতিতে ছিটে, তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। এবং ওনার যে ভেতরে কষ্টটা যে উনি বোঝাতে পারেননি, সেইটা আমাদের সঙ্গে ওখানে বসে শেয়ার করেছিলেন। যে মানে, এবং দেখো হিস্ট্রি অ্যাবজলভড হিম, ইতিহাস প্রমাণ করেছে যে নন্দীগ্রাম একটা চক্রান্ত ছিল ইত্যাদি। সেই রাজনীতির মধ্যে যাচ্ছে, এটা নিয়ে বিতর্ক আছে এক একজনের, না ডেফিনেটলি, হ্যাঁ ডেফিনেটলি। কিন্তু আমার যে তথ্যচিত্র সে তো এই চ্যানেলেই দেখানো হয়েছে। যাই হোক, ওনার যে অভিমান বলবো না, কষ্টটা যে আমাকে ভুল বোঝা হচ্ছে, মানে একটা মানুষ ভালো করতে চেয়েছিলেন, এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, শিল্প চেয়েছিলেন, শিল্প না মানে উন্নতি চেয়েছিলেন, ভবিষ্যৎ চেয়েছিলেন, সেই ভবিষ্যতের সাথে শিল্প, সিনেমা, হ্যাঁ সবকিছু জড়িত। শুধু কিন্তু ইন্ডাস্ট্রি হবে তা না, আমি বলছি কালচারালি। ধরুন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন কত সিনেমা বানিয়েছে এই আশা। আসলে এই জায়গা থেকে আমি বলছি যে আমরা যারা যেসব রাজনীতিবিদদের দেখি, তাদের সিদ্ধান্ত, তাদের সবকিছু নিয়ে সমালোচনা হয়, কোথাও গিয়ে তার পেছনে যে ব্যক্তি মানুষটা থাকে, তার খারাপ লাগা, সেটা তো আমাদের সামনে আসে। যে একদল ফিল্মওয়ালাই বলবো আমরা, তাদের সাথে বসে নিজের কষ্টটা শেয়ার করা। আচ্ছা, আমি এই জায়গা থেকে আমি একটু শিখাদির কাছে, শিখাদি আমার এই অনিন্দ্রের সাথে ব্রেকে কথা হচ্ছিল, আপনার সাথে নাকি খুব ঝগড়া হতো বুদ্ধবাবু? না, আমি কি ঝগড়া করতাম? হ্যাঁ, না তুমি বলতে ঝগড়াও হতো, সরি। আমি কি ঝগড়া করেছি বুদ্ধদের সঙ্গে? শিক্ষাদি ঝগড়া করতো। আমার যখন মনে হয়েছে যে কিছু একটা ভুল হয়েছে, সেটা নিয়ে আমি ওনাকে গিয়ে বলেছি। উনি কিন্তু যথেষ্ট ধৈর্য ধরে আমার কথা শুনে হচ্ছেন। তারপর আমাকে বলেছেন যে ঠিক আছে, আপনার মতামত, আমার মতামত। এমনকি তিনি যখন বইটা লিখেছেন ফিরে দেখা, সেই বইটা ঘটনাচক্রে আমাকে বলা হলো যে যদি একটু অন্তত পুরোটা না হলে অন্তত খানিকটা অন্তত অনুবাদ করে দাও ইংরেজিতে, কারণ কম পার্টির কমরেডরা অন্যরা ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে ওরা পড়তে চায়। তো আমি সেটা করার সময় আমি বইটা খুব কেয়ারফুলি যখন পড়ছি, আমার মনে হয়েছিল যে বুদ্ধদা অনেক কিছু বাদ দিয়েছে যেটা ওনার করা উচিত হয়। তা আমি বললাম যে আমি ওনার সঙ্গে দেখা করবো, দেখা করে ওনাকে আমি বললাম যে তোমরা বলো। ওরা বললে আমরা বলতে পারবো না, তুমি গিয়ে বলো। আমি বলবো। পার্টি হাউসে গেলাম, বুদ্ধদা আমার জন্য ওয়েট করছিলেন। আমি বললাম যে এটা কি হয়েছে, আপনি এই কাজগুলো করেছেন, আপনার এই পদক্ষেপ নিয়েছেন, এটাকে জানানো দরকার, এটাকে বোঝানো দরকার, আর এর পেছনে যা ছিল সেটাও বোঝানো দরকার। বলে আমি পারবো না। পারবো না বললে তো হবে না, দায়িত্ব তো আপনাকে পারতেই হবে।
আপনাকে এই ঘটনাগুলো ইনক্লুড করতেই হবে, আপনাকে এটা রেফারেন্স দিতেই হবে, এছাড়া হয় না, কারণ এটা একটা ইনকমপ্লিট রেকর্ড। আপনি রেকর্ডও করবেন আবার সেটাকে ইনকমপ্লিট ছেড়ে দেবেন, তা কি করে হয়? তো তর্ক করলাম আমরা, তারপরে উনি খুব রিলাক্টেন্টলি বললেন আচ্ছা ঠিক আছে দেখছি, ভাবছি। তারপরে আমি বললাম যে দেখুন ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনি একটা প্রায় ডায়েরিতে এই অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এই দিনে এই কাজ হয়েছে, এইরকম ভাবে লিখেছেন আপনার ফিরে দেখাটা অনেক বেশিরভাগটাই। তাতে কিন্তু আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং যে সেই সময় কি পলিটিক্যাল সিচুয়েশন ছিল, আপনার উপরে কি প্রেশার ছিল, আপনার সঙ্গে কি ধরনের ইন্টারাকশন হয়েছিল, আপনার নিজের যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পলিটিক্যাল সিচুয়েশন, সেটার কোনো উল্লেখ নেই। মানে সেটা পার্টির ব্যাপার, পার্টির ব্যাপার তো বটে, কিন্তু এটা তো আপনার বই, আপনাকে তো বোঝাতে হবে। বললেন যে ঠিক আছে, আমি না থাকা, আমি যখন থাকবো না তখন আপনি করে দেবেন। এই হলো বুদ্ধদাসের আমার ঝড়। মানে এই স্পেসটা ছিল অন্তত এই মতামত দেওয়ার, এই তর্ক করার, এবং সেই আর্গুমেন্টের জায়গাটা ছিল যেখানে উনি বলতেন আপনি বলতেন, এইটা খুব না, আমি ইন্টারেস্টিং। ওর বাড়িতে গিয়ে বলেছি শেষে। আচ্ছা আচ্ছা, আমি এই জায়গা থেকে আমি শ্যামলেন্দুদার কাছে আসবো। মানে যারা সাধারণ মানুষ, আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখছি বেশ একটা রাশভারী ব্যক্তিত্ব, উনি কি খুব গম্ভীর ছিলেন, হাসতেন টাসতেন কম, মজা টজা করতেন কম? না, এমনি ওনার প্রকৃতিগতভাবে কিছুটা গম্ভীর ছিলেন, এটা দিয়ে অস্বীকার করার কিছু নেই। ওনার ওনার প্রথম দিকে কিন্তু একটা ছিল যে আমি কফি হাউসে, এটা ইন্টারভিউ আমাকে বলেছেন, আমি কফি হাউসে খুব স্বচ্ছ, কিন্তু 5 স্টার হোটেলে আমার ভালো লাগে না 5 স্টার হোটেল। তো এটা ছিল, উনি যতটা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চর্চার ভেতরে বই পড়া এটা ছিল, ততটা অন্যান্য ব্যাপারে অতটা ছিল না। কিন্তু আস্তে আস্তে যখন উনি মুখ্যমন্ত্রী হলেন, ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ব্যাপারে, তখন কিন্তু অনেক মানুষের সঙ্গে ওনাকে কথা বলতে হতো, যেটা উনি বলেওছেন, আমাকে একজনের সম্পর্কে বললেন যে এই লোকটা আমার কাছে আসছে জানেন, এই অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে আমার কাছে, আমি বলেছি না, ওকে আমি অ্যাপয়েন্টমেন্ট দেবো না। তো এখন এটা তো যখন মুখ্যমন্ত্রী হয়ে যাবেন তখন তো কিছু করার থাকে না, তখন কিন্তু অনেক আপত্তিজনক বা এরকম লোকের সাথেও মিট করতে হয়। সেটা আপনার অনেক সাহারার যে মালিক, তার সঙ্গে যখন মিটিং হয়, অ্যাপয়েন্টমেন্ট, আমি বলেছিলাম যে এই লোকটি কিন্তু আপনাকে ফাঁসাবে। এছাড়াও আরেকজন যে আপনার চিট ফান্ডের একজন মালিক, সেটা দুর্গাপুরে তাদের একটা ডিম তৈরির একটা এতে উনি উদ্বোধনে গেছেন, তখন আমি বলেছিলাম যে এই কেসটা কিন্তু খুব গোলমালে কেস আছে, এই লোকটি কিন্তু দেখবেন পরে অ্যারেস্টও হতে পারে, পরে অ্যারেস্টও হয়েছে। একটা অদ্ভুত ধরনের, আমি একটা ছোটো ছোটো টুকরো টুকরো দু একটা কথা বলছি। একদিন বুদ্ধবাবুর ঘরে বসে আছি, আমি তো সিগারেট খেতাম না, উনি সিগারেট খাচ্ছেন, তাতে আমি ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। উনি কিং সাইজ সিগারেট খেতেন, আবার উদয় ব্যানার্জির কাছ থেকে উনি প্লেন চারমিনারও চেয়ে খেতেন, থেকে উদয়বাবু একটা চারমিনার দেন। তো তখন একটা ফোন এলো ওনার কাছে ল্যান্ডলাইনে, তখন মোবাইল আসেনি, তো ফোনে ওদিক থেকে কে বলছে বুঝতে পারছি না, যে কথাটা কিন্তু একটা মহিলার কথা বলে মনে হচ্ছে। তো বুদ্ধবাবু বলছেন তো লোডশেডিং হয়ে যেত, আমি কী করবো, মোমবাতি জ্বালিয়ে পড়ো। তারপর ছেড়ে দিলে ফোনটা। তো আমাকে বলছে জানেন, মেয়ে ফোন করেছে, বাড়িতে লোডশেডিং হয়ে গেছে, তা আমি কি, আমার বাড়িতে লোডশেডিং হয়ে গেছে, আমি অফিসারকে বলবো সিএসসিতে ফোন করতে আমার বাড়িতে লোডশেডিং, বা আমি বললাম তাহলে একটা ইনভার্টার লাগান বাড়িতে। বলো না না, ওসব ছেড়ে দিন, ইনভার্টার ও সমস্ত, মানে এইরকম ধরনের মানুষ, একটা অদ্ভুত মানুষটাকে আমি এতটাই, দেখুন ওনার রাজনীতির সঙ্গে আমি কিন্তু কোনো দিন একমত, আমি বামপন্থী রাজনীতির লোকই নই, আমি বামপন্থীদের ভোটও দিইনি কোনো দিন, আমি জাতীয়তাবাদী মানুষ হিসেবে আমরা বড় হয়েছিলাম। তো উনি যখন হেরে গেলেন আপনার, তখন আমার সত্যি খুব খারাপ লেগেছিল। আমি আলিপুরদিনে উনি যেদিন হেরে যান, তার পরের দিন ধোপদুরস্ত পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি পরে এলেন, কোনো হেরে যাওয়ার কোনো রকম চিহ্ন নেই। তো নিচে দাঁড়িয়েছিলাম আমি আর প্রসূন আচার্য, আমাকে বললেন যে কী ব্যাপার আপনি এখানে,
আমি অ্যাকচুয়ালি আলিমুদ্দিন স্ট্রিট করতাম না, আমি রাইটার্সই করতাম। আমি বললাম আপনাকে দেখতে এলাম, কেমন আছেন, ভেঙে পড়েছেন কি না। বলে চলুন ওপরে কফি খান, চলুন। ওপরে যেতে যেতে আমাকে বলল, আমি বললাম যে আপনি হেরে যাবেন কিন্তু এটা ভাবিনি। তখন বলছি শুনুন, আপনারা তো রাজনীতি করেন না, আমরা রাজনীতি, রাজনীতি হার জিত হয়, এটা কোনো ব্যাপার। আমার সঙ্গে ওনার লাস্ট দেখা হয়েছিল বছর কয়েক আগে, তখন উনি অসুস্থ হননি, কিন্তু উনি ধুতিটা ঠিকমতো পরতে পারছিলেন না, পাঞ্জাবি পরতেন এবং পাজামা পরছিলেন। একদিন আলিমুদ্দিনে আমি একটা দরকারে ওনার কাছে গেছিলাম, আমাকে একটা জায়গায় লিখছিলাম যে আমাকে বলা হয়েছিল যে 21শে জুলাইয়ের যে মৃত্যু, সেটা নিয়ে উনি এখন কোনো অনুশোচনা করেনি কিনা, এইটা আমি ওনাকে জিজ্ঞাসা করার জন্য গেছিলাম। আর তখন ওই বইটা বেরিয়েছিল ফিরে দেখা, যেটা শিকারি বলছিল, এই বাংলা বইটা আমাকে একজন পাঠিয়ে, বুদ্ধবাবু পাঠাননি, আমাকে একজন পাঠিয়েছিল। সেই ফিরে দেখা বইটা আমার কাছে ছিল। আমি বুদ্ধবাবুকে বললাম যে বুদ্ধবাবু এই বইটা একটা সই করে দিন। উনি এসি গাড়ি থেকে নামলেন, চোখে চশমাতে ওই কাঁচটা হয়ে যায়, উনি নেমে মুছলেন, মোছাবার উনি ওই মানে খালি চোখেই ওটার ওপর বুদ্ধদেব ভট্টাচার্য লিখে আমাকে দেন। আমি ওনাকে প্রণাম করলাম, দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট, আমি ওনাকে প্রণাম করলাম। আমাকে উনি বললেন, আপনি আমাকে প্রণাম করলেন কেন? আমি বললাম, সৎ ব্রাহ্মণকে প্রণাম করলাম। উনি কোনো উত্তর দিতে পারলেন না। তারপর জিজ্ঞাসা করলাম যে আচ্ছা বুদ্ধবাবু, 21শে জুলাই যে এত লোক পুলিশের গুলিতে মারা গেল, এতদিন পরেও কি আপনার কোনো অনুশোচনা হয়? এইবার বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের ফর্মে এলে, কোনো অনুশোচনা হবে কেন? ওরা তো পুলিশকে বোম মেরেছে, ওরা তো রাইটার্স বিল্ডিং দখল করতে চেয়েছিল, তো পুলিশ তো গুলি করবেই, বলুন অনুশোচনা হবে কেন? আমার কোনো অনুশোচনা নেই। এইটাই ওনার সাথে আমার লাস্ট কথা হয়েছিল, আর কোনো কথা হয়নি। অসুস্থ হয়ে পড়েন, ওনার 1 মিনিট কথা, ওনার ড্রাইভার, আমি ওনার বাড়িতে যেতেন ওসমান, আমি ওসমানকে অনেকবার বলেছি তুমি একবার বুদ্ধবাবুকে বলো আমি একটু দেখা করতে যাবো। তো বুদ্ধবাবু বলেছে যে তুমি শ্যামলন্দকে বলো যে আর আমি এখন চাইছি না দেখা করতে। আমি 22শে জুলাই প্রেস ক্লাবের ফাউন্ডেশন ডে ছিল, আমি আর কল্যাণ মৈত্র প্রেস ক্লাব থেকে গেছিলাম ওনার বাড়িতে। সেটা বৌদি ছিলেন না, ওই তপনবাবু ছিলেন, তপনবাবুর সঙ্গে অনেকক্ষণ কথা হলো, একদমই তখনই বুঝলাম যে খুবই খারাপ অবস্থা। একদম আমি এই জায়গাতেই আমার সময় একদম কম, শ্যামলানন্দা প্রচুর অভিজ্ঞতা না ভাগ করা থেকে যাচ্ছে। আমি একটা বিরতি নেব, বিরতির পর আমি একটু হরেনের কাছে আসবো। আমি একটু শেষের সময়টা কেমন ছিলেন বুদ্ধবাবু, একটু সেইটা হরেন একটু জানতে চাইবো। আমি একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমার সময় খুব অল্প, আমি প্রত্যেকের কাছে এবং অনুরোধ করবো একটু যদি সংক্ষেপে বলেন, আমি সবার কাছে তাহলে আসতে পারবো। আমি শুরুতেই শিখাদিকে দিয়ে শুরু করবো। শিখাদি, বুদ্ধদেব ভট্টাচার্য আপনি কাছ থেকে দেখেছেন, কাজের সুবাদের কাছ থেকে দেখেছেন, আজকের তার এই চলে যাওয়ার দিনে যদি বলি তাকে নিয়ে কিছু কথা বা স্মৃতিচারণ, আপনার ভাবনা খুব সংক্ষেপে। দেখো, আমার এখন স্মৃতিচারণ করা বা অন্য কিছু করার মতো সময় নেই। আজকের দিনে আমার দায়িত্ব হলো বুদ্ধদেব বাবুর ব্যাপারে যে কটা অবিট আছে সেগুলো লিখে দেওয়া এবং এই ধরনের আলোচনার মধ্যে অংশগ্রহণ নেওয়া। তার কারণ বুদ্ধদেব ভট্টাচার্য নিয়ে অনেক রকম সমালোচনা আছে, অনেক রকম বিভ্রান্তিকর সমালোচনা আছে। আচ্ছা, সেইগুলো নিয়ে আমার মনে হয় একটা দায়িত্ব আছে। কারণ যে কারণে আমি আগে বলছিলাম যে বুদ্ধদাকে আমি বলেছিলাম যে এটা আপনি ঠিক করে দিন, উনি বললেন আপনি করে দেবেন। ফলে একটা দায়িত্ব আছে যে আমার মতে যেটা আমার মনে হয় বুদ্ধদার কতগুলো ডিসিশন বা পদক্ষেপ, সেগুলোকে সেই পার্সপেক্টিভটা আমার মতে যে আমি বুঝি, আমি সেইভাবে আজকে বলার দিন। তার মধ্যে আমি এটা বলবো যে আমি জানি না লোক কেন এরকম ভাবে বলে, কিন্তু আমি এটুকু জানি যে বুদ্ধবাবু একটা অদ্ভুত ধরনের ট্রাস্ট ছিল। যাদের উনি বিশ্বাস করতেন তাদের উনি পুরোপুরি বিশ্বাস করতেন। সেটা তাতে ওর ক্ষতি হচ্ছে কি লাভ হচ্ছে সেসব উনি দেখতেন না। এবং ফলে আমার মনে মানে কয়েক বছর আগেই
একদিন আমি একটা ফোন পেলাম যে আপনি আসুন। গেলাম, বুদ্ধদের সঙ্গে কথা হলো। তখনই অফকোর্স আমি দেখলাম যে বুদ্ধদের টেবিলে একটা নয় 2টো সিগারেটের প্যাকেট। জিজ্ঞেস করলেন যে এটা কি, এটা চলবে। ফলে মানে যাদের সঙ্গে উনি কথা বলতেন তাদের সঙ্গে কথা বলতেন, এবং মানে কি বলবো, সেই বিশ্বাসটাও ছিল একদমই। এবং কোথাও গিয়ে আজকে হয়তো একটা বৃত্ত সম্পূর্ণ হলো, ওই যে আপনি বলছিলেন যে বাকিটা তুমি করে দাও, আজকে আপনি যেটা বললেন আপনার কাজ সেই বাকিটা করে দেওয়া, এবং বাকি লোকের ভাবনা তাকে নিয়ে যেটা আপনার মনে হয়েছে যেটা ঠিক হওয়া দরকার সেটা আজকে হয়তো আপনি করবেন। একদম অনেক ধন্যবাদ শিখাদি। শ্যামলেন্দু, একটু সংক্ষেপে আপনার কাছে আসবো। না, আজকে এই যে বারবার কথাটা হচ্ছে সিগারেট নিয়ে, আমি সিগারেটটা নিয়ে লিখেছিলাম একটা কজে, কিন্তু আমি মনে করি সিগারেটের জন্যে বুদ্ধবাবুর শারীরিক ক্ষতি হয়ে গেছে, হ্যাঁ হয়েছে, চোখের ক্ষতি হয়েছে, কিন্তু সেটা বড় নয়। উনি মানসিক যে আঘাত পেয়েছিলেন, যে আমি একটা ভালো কাজ করতে গেলাম বাংলার মানুষের জন্যে, যুব সম্প্রদায়ের জন্যে, সেটাকে আমাকে নেগেটিভ করে দেওয়া হলো, আমাকে সেটা থেকে আমি 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 করতে পারলাম না। সিঙ্গুর, আমি সিঙ্গুর, দেখুন আজকে কিন্তু সবাই বলছে সিঙ্গুরে দরকার ছিল। আজও 1900 কোটি টাকা টাটা, রতন টাটারা এখানে লোকসান খেয়েছে। টাটা মোটরসের এজিএমে কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি, অন্য কোম্পানি হলে উঠে যেত। তা আজকে যারা এক সময় আন্দোলন করে এটাকে 2 ফসলি জমি 3 ফসলি জমি উল্টো পাল্টা এই সমস্ত বলেছে, আজকে তো চাষির ছেলে চাষ করতে চাইছে না, তারা তো সিভিক পুলিশের চাকরি চাইছে। একদমই। আপনাকে আটকাতেই হচ্ছে, আমার সময় খুব অল্প। আমি অনিন্দাদি খুব সংক্ষেপ, আমার একদম সময় খুব অল্প। আমি আপনার বুদ্ধ কাকুর সম্পর্কে জানতে চাইবো শুধু খুব সংক্ষেপে। আমি বুদ্ধ কাকুকেই বলছি। বাবা ছোটবেলায় বলতেন যে একজন কমিউনিস্ট হওয়া সারা জীবনের জার্নি, ওটা একটা যাত্রা। তো কমিউনিস্ট হওয়া খুব কঠিন কাজ। আমরা তো অনেক বড় বড় নাম বলি, কাস্ত্রো, চে, মাও, কিন্তু আমাদের প্রজন্মের কাছে খুব কাছ থেকে দেখা একটা মানুষ, কাছ থেকে সাধারণ মানুষও বুদ্ধবাবুকে কাছ থেকেই প্রায় দেখেছে, কারণ তার সাধারণ জীবনযাপন, তার সব কিছু, তার একদম নিঃস্বার্থভাবে বেঁচে থাকা, একজন কমপ্লিট কমিউনিস্ট। মানে আমার বলতে পারেন এখনো ইন্সপিরেশন যে এইভাবে, হ্যাঁ এই এরকম একটা কমিউনিস্ট, এবং কি সহজভাবে মনে হয় ওনাকে দেখলে, মনে হয় এটা খুব সহজ। একদমই। আমার সময় একদম প্রায় শেষ। আমি হরেনের কাছে আসবো, আমি মন খারাপ দিয়েই শেষ করতেই হবে। একদম শেষ সময়টা হরেন কিরকম ছিল? শেষ সময়টা বলতে একটা মানুষকে দূর থেকে কিভাবে চেনা যায় আর একটা মানুষের কাছ থেকে কতটা কিভাবে চেনা যায় সেটা আমি বুঝেছি এই 4টে বছরে। কারণ একটা মানুষের কাছে না আসা পর্যন্ত একটা মানুষকে পুরোপুরি চেনা যায় না। সুতরাং ওনার সম্বন্ধে আমি কি বলবো, আই কান্ট ডু দিস জাস্ট, মানে একটা মানুষ যে কীরকম প্রকৃতির হয় সেই মানুষটার কল্পনা করা আমার পক্ষে অসম্ভব। তবুও যেটুকু আমি এখানে যে আসতে পেরেছি ওনারই কন্ট্রিবিউশনের কারণেই আমি এখানে আসতে পেরেছি, কিন্তু ওনার সম্বন্ধে বেশি কিছু বলার মতো স্বার্থ আমার নেই। মানে আমি বুঝতে পারছি হরেন, মানে কোথাও গিয়ে তো কথা আটকে যায়, বোঝানো যায় না। ঠিকই, মানে আমরা বলি যে কিরকম কমপ্লিট কমিউনিস্ট, যে শেষ মুহূর্তে তার শরীরটা পর্যন্ত, তার চোখ দুটো দিয়ে দুটো মানুষ দেখতে পারবে, তার শরীরটা পর্যন্ত দান করে গেছে মৃত্যুর পরেও। কালকে গোটা কলকাতা শহর আশা করি ওই লাল পতাকায় মোড়া মানুষটাকে নিয়ে ওই যে যাত্রাটা হবে NRS নীলরতন সরকার হাসপাতালে, সেখানে কত মানুষকে ইন্সপায়ার করছে যে মৃত্যুর পরেও একজন, একদমই এই ইন্সপিরেশন থাকুক। এবং বুদ্ধদেব ভট্টাচার্য অনিন্দিতা যেমন কাছে একটা কমপ্লিট কমিউনিস্ট, তিনি কারোর কাছে হয়তো যারা এই ভাব ধারণার বাইরে, তাদের কাছেও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তাদের মতন করে মনে করা, তাদের মতন করে শ্রদ্ধেয়। সবাই আমরা প্রত্যেকে আমাদের মতন করে মনে রাখবো বুদ্ধদেব ভট্টাচার্যকে। আপনাদের অনেক ধন্যবাদ। আপাতত এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।